গণহত্যার মামলায় সুপ্রিম কমান্ডার হিসাবে হাসিনার সঙ্গে সাবেক আইজিপি মামুনও আসামি। 18 মার্চ জিজ্ঞাসাবাদ। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন হাইকোর্টেও বহাল। রায়ে সন্তুষ্ট পরিবার। 26 মার্চ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না। যুদ্ধাবস্থা থাকায় আনন্দের মেজাজে নেই সরকার, জানালেন সচিব। সরকারি কাজ পাইয়ে দিতে 10 থেকে 15% কমিশন দিতেন শেখ সেলিম। অনুসন্ধানের সিদ্ধান্ত দুর্নীতি দমন কমিশনের। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সুপ্রিম কমান্ডার হিসাবে শেখ হাসিনার সাথে সহযোগী হিসাবে আসামি করা হলো সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। এতদিন বিশেষ এই মামলায় কেবল একক আসামি ছিল শেখ হাসিনা। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক আইজিপি, তার জন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান আছে জানিয়ে দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। এর আগে সকালে এই মামলার শুনানির জন্য ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সাভারের পুলিশের এপিসি থেকে ফেলা আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আমরা দেখেছি রেসপন্সিবিলিটি, তার সবকিছু বাস্তবায়নের ডান হাত ছিলেন আইজিপি সাহেব। সে কারণে আমরা কৌশলগত কারণে তাকে এই মামলাতে অন্তর্ভুক্ত করেছি এবং তার সম্পৃক্ততা আছে, যেভাবে শেখ হাসিনার অপরাধ প্রমাণের ক্ষেত্রে তার সম্পৃক্ততাটা দরকার ছিল, যে কারণে আমরা এটা করেছি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর চেয়েছে পরিবার। আর হাইকোর্ট বেঞ্চের রায়ের মধ্য দিয়ে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় শুনতে সকালেই আদালতে আসে তার বাবাসহ পরিবারের সদস্যরা। বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চ বেলা 11টা থেকে 12টা পর্যন্ত সংক্ষিপ্ত রায় পড়ে শোনায়। এতে বিচারিক আদালতের দেয়া রায় হুবহু বহাল রেখে 20 আসামির মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন উচ্চ আদালত। হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছে আবরারের পরিবার। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন এমন সহিংস রাজনীতি না হয়, সেই দাবিও জানান তারা। আমরা সবসময় চাই যাতে অন্তত যেই পরিণতি একবার আবরার ফাহাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়। হাইকোর্টের যে রায় দিতেছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। তবে এই রায়ে আসামিরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে দাবি করে আসামি পক্ষের এক আইনজীবী জানান, তার আসামির বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার কোনো অকাট্য প্রমাণ মেলেনি। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন, এই জন্য আমরা এবং 342-এ তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিনেটিং এভিডেন্স নাই। হাইকোর্টের এই রায়ে ছাত্র রাজনীতি ও সমাজের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বুয়েটে আবরার ফাহাদের মৃত্যুর পর গণদাবির মুখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক পরিবর্তন এসেছে বলেও জানান। আবরার ফাহাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল সে সময় বুয়েট ছাত্রলীগের 20 নেতাকর্মীর মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামিকে গ্রেপ্তার করা যায়নি, আর 6 আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান আরও একজন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
২৬শে মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নাসিমুল গনি জানান, প্রধান উপদেষ্টা বলেছেন যুদ্ধাবস্থা বিরাজ করায় আনন্দ করার মেজাজে নেই সরকার। তবে ২৬শে মার্চ সামনে রেখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান তিনি। তারপরও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঈদের ছুটিতে চুরি ডাকাতি রোধে সর্বাত্মক প্রস্তুতি থাকবে বলেও জানান সচিব। ঈদের ছুটি পড়ছে এই সময়, নিরাপত্তা ঝুঁকি তো দেখতেছি না আমি। এবার কি 26 মার্চে কুচকাওয়াজ হবে? মানে গতবার তো হয়নি 16 ডিসেম্বর। এবারও হচ্ছে না। নর্মালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলেছে একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। সরকারি কাজ পাইয়ে দিতে 10 থেকে 15% কমিশন নিতেন সাবেক সংসদ সদস্য শেখ সেলিম। এমন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, রবিবার কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জঙ্গি সংগঠন এটাকে নিষিদ্ধ করা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম 1996 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগের প্রথম শাসনামলে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর টানা 4 বার সংসদ সদস্য হয়েছেন এবং বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। অভিযোগ আছে, পারিবারিক ক্ষমতার জোরে সরকারি কাজ নিয়ন্ত্রণ করতেন শেখ সেলিম। স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজে প্রভাব রাখতেন তিনি। প্রতিটি কাজ থেকে কমিশন নিতেন 10 থেকে 15%। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক আরও জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙ্গামাটি সদরে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নির্মল খিসা নিহত হয়েছেন। সকাল 9টার দিকে সদর উপজেলার সাতছড়ি ইউনিয়নে খামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ইউপিডিএফ এর 3 কর্মী তৈমেদুং এলাকা থেকে খামারপাড়ায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন নির্মল চাকমা। এদিকে এই ঘটনার পর জনসংহতি সমিতির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ইউপিডিএফ এর অভ্যন্তরীণ কোন্দলে এই ঘটনা বলেও দাবি করে জেএসএস। চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সকাল 9:45 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। এর আগে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান জাতিসংঘের মহাসচিব। 4 দিনের সফরে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন। শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারেও যোগ দেন গুতেরেস। শনিবার গুলশানে নবনির্মিত জাতিসংঘ ভবনেও যান তিনি। পরে বিকালে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব বলেন, রাখাইনে চলমান পরিস্থিতির কারণে এই মুহূর্তে শান্তিপূর্ণ প্রত্যাবাসন কঠিন। প্রতিবেশী দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর তাগিদ দেন তিনি। বারবার বলা হয়েছে সেখানে।
4 দিনের সফরে 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া বা BFA এর সম্মেলনে যোগ দিতেই এই সফর। এছাড়া 28 মার্চ বেইজিংয়ে বৈঠক হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 26 তারিখে যাওয়ার পর 27 তারিখে প্রফেসর ইউনুস বোয়াও ফোরামে কথা বলবেন। সেখানে মূল ইস্যু হচ্ছে যে এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড, এই যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড, সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন। তো যেগুলো কথা হবে চায়নার সাথে, একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ইউরোপীয় ইউনিয়ন সহ সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী তারা। যে কোনো প্রয়োজনে পাশে থাকারও আশ্বাস দিয়েছে সংস্থাটি। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, বৈঠকে নির্বাচনী বাজেট নিয়ে জানতে চেয়েছে EU। তারা সহযোগিতা করতে আগ্রহী। নির্বাচনে কি কি সহায়তা প্রয়োজন তা নিয়ে জানতে চেয়েছে। UNDP ও IFCর সাথে সমন্বয় করে সংস্থাটি সাহায্য করবে। নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ দিতে EU এর কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান AMM নাসির উদ্দিন। পরে তিনি বলেন, আন্তর্জাতিক মানের পাশাপাশি অবাধ সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। আজ নির্বাচন কমিশনের কাছে 3টি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছি আমরা এজন্য উল্লেখযোগ্য অর্থায়নের পাশাপাশি আমাদের অভিজ্ঞতা ও দক্ষতাও কাজে লাগাবো। এছাড়া যদি বাংলাদেশ সরকার চায় তাহলে আমরা একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশনও পাঠানোর প্রস্তাব দিচ্ছি। অতীতে যা হয়েছে এটা ভুলে যান, এটা বর্তমান। আপনারা প্লিজ কনফাইন টু দি কারেন্ট সিচুয়েশন। আমরা তো অতীতের মতো কাজ করবো এমন তো বলি না কোথাও। অতীতেরটা ভুলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন। আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেব। চট্টগ্রামের চাঁদগাঁওয়ে তাহসিন হত্যা মামলায় সন্ত্রাসী ছোট সাজ্জাদের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের হাতে আটকের পর রবিবার দুপুরে গণমাধ্যমের সামনে আনা হয় তাকে। এ সময় তুলে ধরা হয় তার অপরাধের নানা তথ্য। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সাজ্জাদের স্ত্রীর একটি ভিডিও। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করব আমরা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার স্ত্রী তামান্না সাজ্জাদের বক্তব্য। মামলা যখন আছে অ্যারেস্ট হবেই, এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। আমরা কারি বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। শুধু তাই নয়, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দেখে নেওয়ারও হুমকি দিতে দেখা গেছে তামান্নাকে। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। পুলিশের হাতে আটকের পর রোববার দুপুরে গণমাধ্যমের সামনে আনা হয় সাজ্জাদকে। পুলিশ বলছে চতুর এই সন্ত্রাসী কখনোই এক স্থানে বেশি সময় থাকতেন না, যে কারণে তাকে ধরতে বেগ পেতে হয়েছে। সে সাধারণত রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকায় বেশি থাকত। তো সেখানে এগুলো গহীন পার্বত্য অঞ্চল, এইসব জায়গায় রেড করা খুব ডিফিকাল্ট। তো মাঝে মধ্যে শহরে আসতো 5 মিনিট 10 মিনিটের জন্য, এসে আবার চলে যেত। চট্টগ্রাম নগরীর বায়েজিদ অক্সিজেন কালুরঘাট এলাকায় ত্রাস সৃষ্টিকারী সাজ্জাদ সবসময় অস্ত্র নিয়ে ঘুরতেন। তার বাহিনীর কাছে অত্যাধুনিক ভারী অস্ত্র থাকার তথ্য পেয়েছে পুলিশ। অত্যাধুনিক অস্ত্র থাকে, AK-47 অ্যাসল্ট রাইফেল, AK-55, AK-57, এমনকি টরাস 9mm পিস্তল তাদের কাছে। এদিকে শীর্ষ সন্ত্রাসীর স্ত্রীর প্রকাশ্যে এমন বক্তব্যে শঙ্কিত চট্টগ্রামের সাধারণ মানুষ। তাদের দাবি, এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে জননিরাপত্তা ব্যাহত হবে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সারা দেশে গত 2 মাসে প্রতিদিন গড়ে 6 জনের বেশি শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। শিশুদের অধিকার নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনগুলো এই তথ্য দিচ্ছে। শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মীরা। শিশু নিপীড়ন বন্ধে আলাদা অধিদপ্তর করার আহ্বান জানান তারা।
6 মার্চ মাগুরায় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু। চিকিৎসাধীন অবস্থায় 1 সপ্তাহ পর মৃত্যু হয় তার। এই ঘটনার এবং সারা দেশে সব ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ অবরোধ করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মীরা বলেন, শিশুরা শিক্ষা প্রতিষ্ঠান এমনকি নিজ বাড়িতেও নিরাপদ নয়। শিশুদের জন্য আলাদা অধিদপ্তর গঠনের দাবি জানান তারা। নির্যাতনের পরিচিত পরিমণ্ডলের জন্য নির্যাতনের শেষ ধাপ হচ্ছে ধর্ষণ। তার আগে যে স্পর্শ, অঙ্গভঙ্গি, কথাবার্তা, সেই জায়গাগুলো কিন্তু আমরা আসলে কথা বলতে চাই না। চাইল্ড ওয়েলফেয়ার বোর্ডের কথা বলা হয়েছে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির কথা বলা হয়েছে, কিন্তু দিন শেষে সেগুলো এসে কোন জায়গাটাতে মিলবে, কোন জায়গায় আমরা পুরো দেশের শিশু সুরক্ষার চিত্র দেখতে চাইব, সেরকম একটি পৃথক অধিদপ্তরের কথা আমরা বেসরকারি সংগঠন সেভ দ্য চিলড্রেন সহ আমরা বলে আসছি। সম্প্রতি ডিএমপি কমিশনার গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করে এর বদলে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহারের অনুরোধ করেন। এর প্রতিবাদ জানিয়ে মানবাধিকার কর্মীরা বলেন, ধর্ষণের ঘটনায় ভিন্ন নাম দেওয়ার সুযোগ নেই। সব অপরাধকে একইভাবে দেখা যাবে না। স্কুলে কিভাবে ছোটবেলা থেকে শিশুকে তার যৌন পরিচয় এবং তার কি যৌন আচরণ হওয়া উচিত নিজেকে সুরক্ষিত রাখার জন্য, ধর্ষণ না বলি তাহলে সেখানে যে একটা যৌন নির্যাতন নিপীড়নের বিষয় আছে সেটা কিন্তু ডাইলিউট হয়ে যাবে এবং আমরা এটা একদমই আমরা মানে কি বলবো মানতে পারছি না এবং এটা আমরা চাই না যে এটা বাদ দেওয়া হোক। ধর্ষণের সব মামলার অগ্রগতির তথ্য জনসাধারণের কাছে প্রকাশেরও দাবি জানান এনজিও কর্মীরা। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা কিন্তু পাবলিকলি প্রকাশ করার একটি দাবি আমরা আপনাদের থেকে জানিয়েছি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো ইফতার বাজারের খবর। দেড় যুগ ধরে চলে আসছে ফেনীর জহিরিয়া মসজিদে ইফতারের আয়োজন। মুসল্লিদের দানে ধনী গরিব প্রায় ১৫০০ রোজাদার একসাথে বসে ইফতার করেন। এদিকে ৩০০ বছর ধরে নোয়াখালীর মোল্লাবাড়িতে আয়োজন করা হয় ইফতারের। একসাথে ইফতার ও রাতের খাবার খেয়ে থাকেন গ্রামের ধনী গরিব সবাই। এতে সামাজিক বন্ধন আরও ভালো হয় বলছেন তারা। ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দৃষ্টিনন্দন জহিরিয়া মসজিদের ৩য় তলায় ইফতারের আয়োজন। আসরের নামাজের পরেই রোজাদারদের জন্য প্রস্তুত রাখা হয় বাহারি সব ইফতার। দেড় যুগ ধরে বিভিন্ন শ্রেণী পেশার ধনী গরিব একসাথে বসে ইফতার করেন এই মসজিদে। এলাকায় ওই শ্রমিক কাজ করি, তারপর আসরের আয়োজন দিলেই আমি এলাকায় আসি। আমাদের দরিদ্র সবার সাথে ইফতার করে সবার জন্য একটা উপকৃত না, যেই করুক না যেভাবে করুক না কেন, সবের কারণে করুক বা একটা আমলের কারণে করুক, এটা যেই উদ্যোগ নিচ্ছে অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে। মসজিদের তহবিল ছাড়াই মুসল্লিদের দান থেকে ইফতারের টাকা জোগাড় করা হয়। মসজিদের পরিচালক খাদেম, স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে এই আয়োজন করেন। মুসল্লিরা এখানে মসজিদ তহবিল থেকে ফান্ড থেকে কোনো টাকা নেওয়া হয় না। মুসল্লিরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হইয়া কেউ পুরা একদিনের খরচ দিতেছে, কেউ পার্টলি দিতেছে। নোয়াখালীর চাটখিলে মোল্লা বাড়িতে ৩০০ বছর ধরে উঠানে আয়োজন করা হয় গ্রামীণ ইফতার। বাড়ির বড় মৌলবীর উদ্যোগে বংশ পরম্পরায় চলে আসছে এই ইফতার। আমরা সবাই একসাথে ইফতার করতে পারতেছি এবং ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হয়, এই জন্য আমরা সবাই আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া কামনা করি। আল্লাহর রহমতে আর আমরা দেখি নাই কোনো, আজকে যা দেখলাম আর এই অনুষ্ঠান এইভাবে আর কেউ করে নাই, আমরা দেখি। রমজানে একদিন বাড়ির উঠানে গ্রামের ধনী গরিব সবাই আসেন ইফতারে। ব্যতিক্রম ধর্মী এই ইফতার চালিয়ে যেতে চায় নতুন প্রজন্ম। এই ঐতিহ্য আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসতেছে এবং আমরা এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্ম আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এই ধরনের আয়োজনে গ্রামীণ ঐতিহ্য রক্ষার পাশাপাশি সামাজিক বন্ধন আরো ভালো হবে বলে মনে করেন এলাকাবাসী। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রণয়ন অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জের হবে। তাই তো এখনই গতানুগতিক বাজেট থেকে বের হয়ে আসতে হবে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। এছাড়া বাজেটে রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তন করার দাবি সিপিডির।
সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট সুপারিশ তুলে ধরে সংস্থাটি। এ সময় তারা বলেন, ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং নির্ধারিত লক্ষ্যের চেয়ে 1,05,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি নিয়ে বিপাকে আছে অন্তর্বর্তী সরকার। এরপরও চলমান ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাব রয়েছে। সব মিলিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির শঙ্কা, সহসাই নিয়ন্ত্রণে আসবে না মূল্যস্ফীতি। আসছে বাজেটে তাই নিম্ন ও সীমিত আয়ের মানুষের করের বোঝা কমানোর পরামর্শ সিপিডির। সেই সঙ্গে হতদরিদ্র মানুষের জন্য প্রত্যক্ষ সহায়তা বাড়ানোর দাবি তাদের। 2026 অর্থ বছরের জাতীয় বাজেট এমন একটা সময়ে প্রণয়ন করা হচ্ছে যখন বাংলাদেশ অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, যার জন্য এটা মোকাবেলা করার জন্য দূরদর্শী এবং সমন্বিত নীতিগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মুদ্রানীতির স্থিতিশীলতা পুনরুদ্ধার এখন নীতি নির্ধারকদের একটা প্রধান অন্যতম কাজ। সম্প্রচার নীতিমালা অনুযায়ী জাতীয় সম্প্রচার কমিশন গঠনের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দেশের টিভি চ্যানেলগুলোতে ঘণ্টায় সর্বোচ্চ 8 মিনিট বিজ্ঞাপন নির্ধারণ কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রবিবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি রাশেদুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি করে এই আদেশ ও রুল দেন। তথ্য মন্ত্রণালয় ও টিভি মালিকদের সংগঠন অ্যাটকো সহ 3 প্রতিষ্ঠানকে এই রুলের জবাব দিতে বলেছে উচ্চ আদালত। পরে রিটকারী আইনজীবী তৈমুর আলম খন্দকার জানান, বিজ্ঞাপনের আধিক্যের কারণে অনুষ্ঠান উপভোগ কিংবা সংবাদ দেখতে দর্শকদের বিরক্তি বাড়ছে, কিন্তু এজন্য অভিযোগ দায়ের করার মতো কোনো কর্তৃপক্ষ না থাকায় আদালতের দ্বারস্থ হয়েছেন। এ সময় তিনি জানান, বিশ্বের অনেক দেশে সম্প্রচার নীতিমালা অনুযায়ী প্রতি ঘণ্টায় বিজ্ঞাপনের সর্বোচ্চ সময় নির্ধারিত রয়েছে। কেন এই প্রতি ঘন্টায় 8 মিনিট সম্প্রচার নীতিমালার সময় নির্ধারণ করা হবে না, এই জন্য রুল দিচ্ছেন। জাতীয় সম্প্রচার নীতিমালা অনুযায়ী জাতীয় সম্প্রচার কমিশন গঠন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডাইরেকশন দিচ্ছেন। নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তারা উদ্যোক্তা মেলা। রবিবার ব্র্যাক ব্যাংকের আয়োজনে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে এই মেলা। নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শন এবং বাজার সৃষ্টির লক্ষ্যে 2 দিন ব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে ব্যাংকটি। দেশের বিভিন্ন প্রান্তের 85 জন নারী উদ্যোক্তা তাদের তৈরি দেশীয় পণ্য প্রদর্শন করছেন মেলায়। তৃতীয়বারের মতো এই মেলায় উদ্যোক্তারা কোনো প্রকার খরচ ছাড়াই নিজস্ব স্টল দিয়েছেন। এর উদ্বোধন করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা ফরহাদ হোসেন। এরই সাথে শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।